আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিরুল ইসলাম। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিএস ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হলো ই কমার্স ইন এসএমই বিজনেস। তো আমরা পরের স্লাইডে যাই। তো এসএমই ব্যবসায় ই কমার্সের ব্যবহার, এখানে আমরা কয়েকটা ভাগে এগুলোকে ভাগ করেছি। এখানে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম মডিউল হলো ই বিজনেস অথবা ই কমার্সে বাংলাদেশের অবস্থান, এবং দ্বিতীয়টা হলো ই কমার্সে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ। পরবর্তীটা ই কমার্স শুরুতে উদ্যোক্তাদের করণীয় কি, এবং ই কমার্স ব্যবস্থাপনা 1, এবং লাস্ট টপিক হলো ই কমার্স ব্যবস্থাপনা 2। তো আমরা পরের স্লাইডে যাই। এখানে আমাদের এই টপিকটা হলো ই কমার্স এবং বাংলাদেশের প্রেক্ষিতে ই কমার্সের বর্তমান অবস্থা। ই কমার্স মূলত অনলাইন ব্যবসা, এটা আমরা সবাই জানি, একটি আধুনিক ডিজিটাল মাধ্যম যা সরকারের বিভিন্ন ক্ষেত্রসমূহের মধ্যে সমন্বয় সাধন এবং ব্যবসায়িক লেনদেন ও যোগাযোগের সহজীকরণ এবং সারা বাংলাদেশে ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বেকারত্ব দূর হয়। ই কমার্স খাতের উল্লেখযোগ্য ইতিবাচক দিকগুলো হলো এর মাধ্যমে অনলাইনে পণ্য ও সেবা কেনাবেচা করা যায়, আন্তর্জাতিক মূল্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ততা ও সুযোগ সৃষ্টি হয়, বিশাল বাজারে প্রবেশ ও গবেষণার অবাধ সুযোগ সৃষ্টি হয়, এবং অভ্যন্তরীণ বাজারের দক্ষতা ও উন্নয়ন বৃদ্ধি পায়। প্রতিযোগিতামূলক বাজারে তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, সহজ ও স্বল্প লেনদেনের ব্যয় হয়, নতুন রপ্তানি বাজার সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধি করে, এসএমএস এসএমই চাহিদা ভিত্তিক নতুন শিল্পায়ন, ক্ষেত্রভিত্তিক নতুন ব্যবসায়ী উদ্যোক্তা সৃষ্টি এবং অধিকতর নতুন কর্মসংস্থানের সৃষ্টি। এই ই কমার্সের মাধ্যমে স্বল্প পুঁজিতে অত্যাধিক আয়ের একটি মাধ্যম তৈরি করা সম্ভব, এবং স্বল্প পুঁজির মাধ্যমে এখানে ইনকাম করার একটি মাধ্যম এটা। বাংলাদেশে ই কমার্স খাতের বর্তমান অবস্থা। বাংলাদেশে ই কমার্স বাড়ছে খুব দ্রুত। গত 3 বছর ধরে এ খাতের প্রবৃদ্ধি প্রায় 100 ভাগ, অর্থাৎ প্রতি বছর প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এ খাত। সব ধরনের পণ্য এখন বাংলাদেশে অনলাইনে কেনাবেচা হয়। এর মধ্যে পচনশীল দ্রব্য, ফলমূল, শাকসবজি যেমন, তেমনি কাপড় চোপড়, ইলেকট্রনিক দ্রব্য আছে। চাইলে কিনে ফেলা যায় গাড়ি, বিমান বা ট্রেনের টিকিট সহ নানা ধরনের জিনিসপত্র। এই অনলাইনের কেনাবেচা অর্থাৎ ই কমার্সের মাধ্যমে আমাদের সকলের জীবন সহজলভ্য হয়ে গেছে। আমরা বাজারে না যেয়ে আমরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করতে পারি খুব সহজেই। বাংলাদেশে 33% মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সহ 165 মিলিয়ন জনসংখ্যা। ই কমার্স বাজারটি আপাতত এবং আগামী দিনে যথেষ্ট সম্ভাবনাময়। যত দিন যাচ্ছে ই কমার্সের চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বলতেই পারি আগামী দিনের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করতেছে এই ই কমার্সের উপরে। বাংলাদেশে ই কমার্স বাড়ছে খুব দ্রুত। তো প্রতিদিন 10,000-এর বেশি পণ্য অনলাইনে লেনদেন হচ্ছে, আবার কোনো উৎসব বা দিনকে ঘিরে অনলাইনে 30,000-এর বেশি পণ্য লেনদেন হয়ে থাকে। এটি দৈনিক বাড়তে থাকে। এটা আমরা একটা এস্টিমেট ধারণা নিয়ে আলোচনা করছি। এটা যত দিন যাবে তত এটার চাহিদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে পোশাক, ইলেকট্রনিক পণ্য, পুরনো পণ্য, গৃহস্থলী ও শৌখিন পণ্য, গাড়ি, বাড়ি, প্লট, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ভোগবিলাসের পণ্য ক্রেতা বেশি। এখানে আপনাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয় একটা মানুষের, সাধারণত যা প্রয়োজন হয় সবকিছুই আমাদের এই অনলাইন বা ই কমার্স প্ল্যাটফর্মে আমরা সবকিছুই পেয়ে থাকি। ই কমার্সের ক্রেতারা মূলত শহর কেন্দ্রিক, তার মধ্যে 80% ক্রেতা ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের মধ্যে হয়ে থাকে। বাকি 20 ভাগ ক্রেতা হলেন নারায়ণগঞ্জ ও মেট্রোপলিটন শহর, সিলেট। আর 75% ই কমার্স ব্যবহারকারীর বয়স 18 থেকে 34-এর মধ্যে হয়ে থাকে। বিশ্বসেরা 10 নতুন উদ্যোক্তাদের তালিকায় জায়গা করে নিয়েছে অনলাইন ভিত্তিক দেশের জনপ্রিয় গ্লোসারি শপ বা ই কমার্স ওয়েবসাইট চালডাল.com।
তালিকায় এই সাইটের অবস্থান রয়েছে নবম স্থানে। বাংলাদেশে ই কমার্স খাতের বর্তমান অবস্থা। তো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ, a snapshot of the country keys digital statistical indicators. টোটাল পপুলেশন 167.2 মিলিয়ন এবং ইন্টারনেট ইউজার হলো 91.2 মিলিয়ন। অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার 34 অর্থাৎ 34 মিলিয়ন এবং মোবাইল কানেকশন রয়েছে 157.2 মিলিয়ন মানুষের কাছে এবং অ্যাক্টিভ মোবাইল সোশ্যাল ইউজার 32 মিলিয়ন। অর্থাৎ এখানে আমরা যে জরিপটাই দেখতে পাচ্ছি, অনলি 10% পিপল এখানে ইন্টারনেট ব্যবহার করে না। তো যত দিন যাচ্ছে এটা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং এটার চাহিদা দিন দিন অত্যাধিকভাবে বৃদ্ধি পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 72% গ্রোথ ইন predicted for retail e-commerce over the next few years এবং 30% growth per month is expected for the industry as whole. Market size 25%, having growth from BDT 1.6 to 2 billion. ওকে, তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা ই কমার্স ব্যবসায় হচ্ছে আপনার একটি অনলাইন শপ থাকবে যেখানে মানুষ ঘরে বসে পণ্য ক্রয় করতে পারবে। ই কমার্সের সহজ উদাহরণ, আপনি মানিব্যাগ তৈরি করবেন, এখন আপনি ছোট একটি কারখানা সেট আপ দিলেন, কারখানায় উৎপাদন হয়, আপনি বিভিন্ন জায়গায় অর্ডার সরবরাহ করেন, আপনি চাচ্ছেন আপনার ব্যবসায় আরেকটা সেলস উইন্ডো ওপেন হোক, আরও কিছু কাস্টমার আপনার পণ্য ঘরে বসে কিনতে পারো, অথবা অন্য একজন উৎপাদনকারী পণ্য আপনি একটি টার্গেট গ্রুপের কাছে সেল করতে চাচ্ছেন। তো আপনি কি করবেন, একটি স্টোর খুলুন এবং সেখানে পণ্যের পসরা সাজিয়ে বসলেন, অনলাইনে পেমেন্টের ব্যবস্থা রাখলেন, ক্রেতা পণ্যের অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবে। তো একটা প্রোডাক্ট আপনি যখন ই কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করবেন, তো এটা কয়েকটা মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। একটা হলো অনলাইন স্টোর ক্রিয়েট করে সেখানে আপনার পণ্য সাজিয়ে রাখলেন এবং ক্রেতারা এসে যেটা তার চাহিদা সেটা সে ক্রয় করলো। এবং আরেকটি মাধ্যম হলো আপনি ফেসবুকে প্রমোট করার মাধ্যমে, যেন আপনার প্রোডাক্টটা সকলের সামনে যায়, যার চাহিদা আপনার প্রোডাক্টের প্রতি, যার প্রয়োজন আপনার প্রোডাক্টটা, তার সামনে গেলে সে প্রোডাক্টটা নেবে। এটা আমরা বলতে পারি ই কমার্স প্রমোটিং এর মাধ্যমে। কারণ একটি পণ্য সাধারণত কাস্টমারের কাছে কখন যাবে, যখন কাস্টমারের চাহিদা ই কমার্সের যে সেল করবে সে বুঝতে পারবে। তো আমরা এটা প্রমোটিং এর মাধ্যমে বিভিন্ন কাস্টমারের কাছে নিয়ে যেতে পারি। তো আরেকটি মাধ্যম হলো, এখানে আপনারা ব্যবসা কি, মানিব্যাগ তৈরি বা মানিব্যাগ সেলস, অনলাইন স্টোর কি করেছে বা এর কাজ কি, নির্দিষ্ট কাস্টমারের জন্য প্রোডাক্ট সোর্সিং করেছে এবং বিক্রি বৃদ্ধিতে সহায়তা করেছে। কাস্টমার কেন কিনছে, একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট তার বাড়িতে ঘরে বসে পেয়ে যাচ্ছে এবং তার সময় বেঁচে যাচ্ছে। কেননা সে যদি এখন মার্কেটে যেত, তার একটি নির্দিষ্ট সময়ের ব্যয় হতো, যেটা অনলাইন ভিত্তিক বা ই কমার্সের মাধ্যমে তার এই সময়টা সাশ্রয়ী হয়ে গেছে। এই যে কাস্টমারের ওয়েবসাইটে গিয়ে পণ্য দেখে এবং পণ্য অর্ডার করে এবং পেমেন্ট করে, উৎপাদনকারী বা সরবরাহকারী হিসেবে আপনি সেই পণ্য আবার লজিস্টিক সার্ভিস প্রোভাইডারের কাছে দিচ্ছেন, সে আবার ক্রেতার ঠিকানায় পণ্য পৌঁছে দিচ্ছে। এই যে অর্ডার, পেমেন্ট, কালেকশন, পণ্য ডেলিভারি নিশ্চিত করা, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে ডিজিটাল অর্থাৎ ইলেকট্রনিক টেকনোলজির মাধ্যমে। বাণিজ্য লেনদেনটি সম্পন্ন হয়েছে, এটিকে ই কমার্স বলা হয়। তো ই কমার্সের মাধ্যমে ক্রেতারা যেমন ঘরে বসেই সুবিধা পাচ্ছে, ঘরে বসে তাদের সময় বাঁচিয়ে বিক্রিত পণ্যটি কিনে নিতে পারছে, তাদের সময় বেঁচে যাচ্ছে। তেমনি উদ্যোক্তারাও কিন্তু খুবই কম মার্কেটিং এর মাধ্যমে বিক্রি করতে পারে। যারা স্বল্প পুঁজিতে ব্যবসায় করতে চায় তারা ই কমার্সের মাধ্যমে শুরু করতে পারে।
কেননা যদি আপনি একটি অফলাইন বিজনেস অথবা মার্কেটে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চান, সেক্ষেত্রে প্রয়োজন পড়ে আপনার একটি শপ নেওয়া, বিভিন্ন প্রোডাক্টের স্টোর করে রাখা, যেটা অনলাইন ব্যবসা অর্থাৎ ই কমার্সে আপনার এই সুবিধাটা রয়েছে। এখানে আপনি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন, অল্প কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন। যখন দেখবেন আপনার প্রোডাক্টের চাহিদা অত্যাধিক লেভেলে বেশি হয়ে গেছে, তখন আপনি চাইলে স্টোর খুলতে পারেন, কারণ তখন আপনার কাছে পর্যাপ্ত পুঁজি থাকবে। কিন্তু অফলাইন ব্যবসার ক্ষেত্রে আপনার শপ নেওয়া, প্রোডাক্ট অত্যাধিক পরিমাণ স্টোর করে রাখা, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আপনার পুঁজির প্রয়োজন হয়ে থাকে, যেটা অনলাইনের ক্ষেত্রে বা ই কমার্সে খুবই কম পরিমাণ প্রয়োজন হয়। তো আমরা পরের স্লাইডে যাই। ই কমার্সের প্রক্রিয়াটা, এখানে এই প্রক্রিয়াটা 6টি ধাপের উপর নির্ভর করে। তো আমরা প্রথম ধাপে দেখি পণ্য অনুসন্ধান। আপনি কি পণ্য নিয়ে আপনার ই কমার্স ব্যবসাটি শুরু করবেন, এটি নির্ভর করে আপনার উপরে। কারণ আপনার কাছে কোন জিনিসটা বেশি প্রফিটেবল মনে হতে পারে, অথবা আপনার কাছে মনে হতে পারে এই প্রোডাক্টের চাহিদাটা মার্কেটে অনেক বেশি, আমি এটা নিয়ে আগালে হয়তো বা সাকসেস পাবো। তো এই জন্য আপনাকে একটি সুন্দর নিশ অথবা একটি সুন্দর প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, যেটা আপনার ভালো লাগে এবং যেটার মার্কেট চাহিদা বেশি থাকবে। এবং 2 নম্বর অপশন হলো পণ্য পছন্দ। এখন আপনি কি পণ্য পছন্দ করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই ক্ষেত্রে আপনি মার্কেট রিসার্চ করতে পারেন, কোন পণ্যের চাহিদা বেশি সেই পণ্য, বা আপনি অন্য কোনো পণ্য পছন্দ করতে পারেন যেটা আপনার মনে হয় যে এটা সবার প্রয়োজন বা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। তো 3 নম্বর অপশন হলো পণ্য অর্ডার করা। যে আপনি যেই পণ্যটা সেল করার জন্য বিজ্ঞাপন দিবেন অথবা আপনার স্টোরে পোস্ট করবেন, তো সেই পণ্যটা একটা কাস্টমার অর্ডার করবে যেন সে সহজভাবে অর্ডার করতে পারে। এবং 4 নম্বর অপশন হলো পেমেন্ট। আপনার অনলাইনে কাস্টমার ই কমার্সের মাধ্যমে আপনার প্রোডাক্ট অর্ডার করলো এবং সে যেন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আপনার প্রোডাক্টটা নিতে পারে। এবং পণ্য প্যাকেজিং, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা ব্যবসার ক্ষেত্রে, কারণ পণ্যের প্যাকেজিংয়ের উপর পণ্যের অনেকটা মান নির্ভর করে। কারণ অফলাইন বিজনেস অথবা যেগুলো আমরা মার্কেটে বিজনেস করি, এই বিজনেসগুলোই পণ্যের প্রোডাক্টের প্যাকেটিং অতটা গুরুত্বপূর্ণ না হলেও অনলাইনের ক্ষেত্রে এটার গুরুত্ব অত্যাধিক বেশি। কারণ যখন একটা কাস্টমার অর্ডার করবে, তখন প্রোডাক্টটা হাতে যখন পাবে, ডেলিভারি ম্যান তার হাতে যখন পৌঁছে দিবে, তখন পণ্যের যদি কোনো রকম প্যাকেটিং যদি একটু খারাপ হয় বা পছন্দ না হয়, তাহলে প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারে কাস্টমার। রিটার্ন করে দিলে তখন একটা লস হয়ে যাবে। এবং 6 নম্বর অপশন হলো পণ্য সরবরাহ। পণ্য সবসময় নির্দিষ্ট টাইমের মধ্যে সরবরাহ করে দেওয়ার চেষ্টা করতে হবে। বিভিন্ন কুরিয়ার বিভিন্ন সময় নিয়ে থাকে, তারপরেও আপনি কাস্টমারের কাছ থেকে একটি নির্দিষ্ট সময় নেবেন, যে সময়ের মধ্যে আপনি তাকে তার পণ্যটি পৌঁছে দিতে পারবেন। আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় কিছু ই কমার্স সাইট। এর মধ্যে অনলাইন মার্কেট প্লেস যেমন daraz.com.bd, বিক্রয়.com, আজকের ডিল এবং কুকআপস, এগুলো হলো অনলাইন মার্কেটিংয়ের জন্য এই সাইটগুলো খুবই পপুলার। অনলাইন গ্লোসারির জন্য কিছু আছে, যেমন চালডাল.com, ডিরেক্ট ফ্রেশ, খাস ফুড, মিনাক্লিক। এইগুলো হলো অনলাইন গ্লোসারি। এখান থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা বিভিন্ন গ্লোসারি আইটেম পেয়ে থাকবেন। এবং লাইফস্টাইল শপিংগুলোর মধ্যে backroom.com, প্রিয় শপ, অথবা.com এমন বিভিন্ন সাইট রয়েছে, যেখান থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় পোশাক কিনতে পারবেন। এবং পিওর প্লে ই কমার্স হলো কিকসা, রকমারি.com এবং লোকাল আর্টিসান প্রোডাক্ট হলো দর্প। এবং টিকিটিংয়ের জন্য রয়েছে সহজ.com, তারপর রেল সেবা, ই টিকিটিং এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল রয়েছে। ই কমার্স প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম।
সরকার জোরালো পদক্ষেপের ফলে বিগত কয়েক বছর ধরে ডিজিটাল বা তথ্য নির্ভর প্রশাসনিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জনসেবা সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন লক্ষ্য করা যায়। এই নতুন ব্যবসা পদ্ধতিতে কোনরূপ মধ্যস্থতাভোগীয় সাহায্য ছাড়া শুধুমাত্র আইসিটি এবং ই-বাণিজ্য সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পৃক্ত হওয়া যাবে। এই প্রেক্ষিতে সরকারের ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রক্রিয়ায় অধিকতর বেগবান হবে এবং সারা দেশে রপ্তানিযোগ্য বহুমুখী শিল্প প্রতিষ্ঠান, পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ, পণ্য প্রাধিকার নির্ধারণ সহ বিভিন্ন কর্মকাণ্ড গতিশীল হবে। বর্তমানে সারা বাংলাদেশে 4G নেটওয়ার্কের আওতায় প্রবেশ করেছে, সামনে খুব শীঘ্রই 5G প্রবেশ করবে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে বাংলাদেশে 5Gও চালু হবে। সারা দেশে মোট 5,275টি ইউনিয়নকে জিরো ইউনিয়ন নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়েছে, যা প্রান্তিক পর্যায়ে এবং বৃহৎ জনগোষ্ঠীর নিকট জীবন ঘনিষ্ঠ নানাবিধ বিষয় যেমন পরীক্ষার ফলাফল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, চাকরি বিষয়ক তথ্য, ইউটিলিটি বিল পরিশোধ, ইমেল যোগাযোগ, জন্ম মৃত্যু নিবন্ধন, মোবাইল ব্যাংকিং, বিভিন্ন সরকারি সেবা প্রদানে সহায়তা করেছে। ই-কমার্সের উপর থেকে মূল সংযোজন করা বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। ই-কমার্স উদ্যোক্তাদের এই ব্যবসায় এগিয়ে আসার এবং জনসাধারণকে অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করেছে বর্তমান সরকারের এই উদ্যোগ। ই-কমার্সে বাংলাদেশের সহায়ক সংস্থা মিনিস্ট্রি অফ কমার্স বাংলাদেশ, আইসিটি ডিভিশন, ব্যাসিস অ্যান্ড ইক্যাপ। এই সংস্থাগুলো বাংলাদেশ সরকারাধীন এবং এগুলো অনলাইনে ই-কমার্স ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এগুলো সহায়তা করে থাকে। ই-কমার্স ব্যবহারে এসএমই উদ্যোক্তাদের সুবিধা। সাধারণ ব্যবসার তুলনায় উদ্যোক্তাকে শুরুতে স্থায়ী বিনিয়োগ অনেক কম করতে হয়। সবসময় ব্যবসার জন্য অনলাইন স্টোরগুলো খোলা রাখা যায়, কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই এবং আন্তর্জাতিকভাবে বিক্রি হয়। কম দোকান সেটআপ খরচ এবং দ্রুত ক্রয় বিনিয়োগ করা যায়। বিশাল বাজারে প্রবেশ ও গবেষণায় অবাধ সুযোগ সৃষ্টি, দ্রুত ব্যবসা বৃদ্ধি পায়। নতুন রপ্তানি বাজার সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধি। সহজ লেনদেনের সুবিধা থাকে ই-কমার্সে। পণ্য ও মূল্য তুলনা করা সম্ভব। খুব সহজে কাস্টমারের তথ্য পাওয়া যায়, যেটা ব্যবহার করে পরবর্তীতে তাকে নতুন পণ্যের ব্যাপারে উৎসাহ বা মার্কেটিং করা যায়। এই ই-কমার্সের মাধ্যমে এখানে খুবই স্বল্প পুঁজিতে কিন্তু চাইলেই ব্যবসা বা একটি নতুন ব্যবসা শুরু করা সম্ভব, কারণ এখানে আপনার পণ্যটি দেশের মানুষ অথবা দেশের বাইরে ইন্টারন্যাশনালি আপনার প্রোডাক্টটা মানুষের প্রয়োজন হতে পারে এবং প্রয়োজন হলে সে খুব সহজে নিতে পারবে। এবং কারণ ই-কমার্সের মাধ্যমে মানুষ বা কাস্টমার এখানে ঠকানোর সম্ভাবনা খুবই কম, কারণ মার্কেটের ক্ষেত্রে কি হয়, আপনার সাধারণত কম বাজেটে যদি সাধারণত মার্কেটে কোনো একটি পোশাক বা কোনো একটি পণ্য কিনতে গেলে এক এক দোকানদার এক এক রকম দাম চাইতে পারে, তখন নিজের উপর একটি কনফিডেন্স থাকে না যে আমি ঠকছি কি জিততেছি। কিন্তু অনলাইন ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা খুবই সহজ। এখানে কয়েকটা স্টোরের সাথে তুলনা করে একটি পণ্য কেনা যায় যে তার পণ্যের দাম ঠিক আছে কিনা। এবং ই-কমার্সের ধারণা, ইলেকট্রনিক নেটওয়ার্ক বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয়, অর্থ লেনদেন ও ডাটা আদান প্রদানই হচ্ছে ই-কমার্স বা ই-বাণিজ্য। সহজ কথায় বলতে পারি, ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু বিক্রয় করাকেই আমরা ই-কমার্স বলতে পারি। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য
আরও কিছু মাধ্যম ব্যবহৃত হয়। ই কমার্সের প্রকারভেদ। ই কমার্স কয়েক ধরনের হয়ে থাকে। ব্যবসা থেকে ব্যবসা, অর্থাৎ যাকে আমরা B2B বলে থাকি। ব্যবসা থেকে ব্যবসা ইলেকট্রনিক ই কমার্সে সম্পাদিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 80% মতো ইলেকট্রনিক কমার্স ব্যবসা থেকে ব্যবসা এর অন্তর্ভুক্ত। ব্যবসা থেকে গ্রাহক, অর্থাৎ B2C। ব্যবসা থেকে গ্রাহক ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে। এই প্রকারের দ্বিতীয় সর্বাপেক্ষা বেশি ইলেকট্রনিক বাণিজ্য সম্পাদিত হয়ে থাকে। গ্রাহক থেকে গ্রাহক, অর্থাৎ C2C। গ্রাহক থেকে গ্রাহক। গ্রাহক থেকে গ্রাহক ইলেকট্রনিক কমার্স কাজে সম্পাদিত হয় এবং একাধিক ব্যক্তি ও গ্রাহকের মধ্যে। ইলেকট্রনিক বাজার ও অনলাইন নিলামের মাধ্যমে সাধারণত এ ধরনের বাণিজ্য সম্পাদিত হয়। ব্যবসা থেকে সরকার, অর্থাৎ B2G। ব্যবসা থেকে সরকার ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় খাতের মাধ্যমে। এটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে রাষ্ট্রীয় কেনাবেচা, লাইসেন্স সংক্রান্ত কার্যাবলী, কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে। গ্রাহক থেকে সরকার C2G। কখনো সরকার জনগণের কাছ থেকে সরকারের বিভিন্ন সেবায় বিনিময় ফি বা কর নিয়ে থাকে। যখন এর মাঝে কোনো মাধ্যমই থাকে না, তখন এটি গ্রাহকের আওতায় এ ধরনের সেবা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাই ই কমার্স সম্ভাবনাময় খাতসমূহ। ট্যুরিজম, মোটর গাড়ি, বস্ত্র, সামাজিক উদ্যোগ, সফটওয়্যার প্রকৌশল পণ্য, ফ্রিল্যান্সিং, শিক্ষা প্রশিক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ, কর্পোরেট। এবং কিছু পণ্যের এখানে তালিকা রয়েছে: আয়ুর্বেদ ও ঐতিহ্যগত ঔষধ, জৈব চাষ, মিডিয়া, প্যাকেজিং, ফুলের চাষ, খেলনা, স্বাস্থ্যসেবা সেক্টর, বায়োটেকনোলজি, শক্তি সমাধান এবং পূর্ণ ব্যবহারযোগ্য ব্যবসা। তো আমরা অনলাইন ব্যবসা, অর্থাৎ ই কমার্সের মাধ্যমে বিভিন্ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কিছু সম্ভাবনাময় খাত সমূহ আমরা আলোচনা করলাম। এর মধ্যে ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা তৈরি, সামাজিক, সফটওয়্যার প্রকৌশল পণ্য এবং খাদ্য সহ কয়েকটি ধাপ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। ই কমার্স শুরুর বিষয়ে SME উদ্যোক্তাদের করণীয় বা পরিকল্পনা। ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা, বিজ্ঞাপন ও বিক্রয়, সময়ের সাথে পলিসি ঠিক করা, আইনি বিষয় সম্পর্কে জ্ঞান এবং সঠিক প্রযুক্তি নির্বাচন, পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সুবিধা এবং পণ্য পরিবহন ব্যবস্থা। একটি ই কমার্স ব্যবসা শুরু করার আগে এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জ্ঞান অর্জন করে শুরু করা উচিত। তা না হয় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে পারে। তো বিজ্ঞাপন এবং বিক্রয়, এটি হলো একটি ই কমার্সের একটি অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমানে এত পরিমাণ উদ্যোক্তা তৈরি হয়েছে, যার ফলে আপনার পণ্যটি সঠিক কাস্টমারের কাছে অটোমেটিক্যালি পৌঁছানো খুবই কষ্টকর। এক্ষেত্রে আপনার বিজ্ঞাপন একটি খুবই ভালো অপশন। বিজ্ঞাপনের মাধ্যমে আপনার প্রোডাক্টটি কাদের প্রয়োজন, কারা আপনার প্রোডাক্টটি কিনবে বা কাদের প্রোডাক্টে আপনার প্রয়োজন কিন্তু তারা পাচ্ছে না প্রোডাক্টটা, এটা আপনারা বিজ্ঞাপনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে পারেন খুব সহজে। বিজ্ঞাপনের মাধ্যমে আপনি টার্গেট করতে পারবেন কাদের আপনার প্রোডাক্টের অ্যাকুরেট প্রয়োজন, শুধু তাদের সামনে আপনার বিজ্ঞাপনটি যাবে, যার মাধ্যমে যার প্রয়োজন সে আপনার প্রোডাক্টটি খুব সহজে কিনে নিতে পারবে। এবং পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা রাখতে হবে, কেননা বর্তমানে মোবাইল ব্যাংকিং সাধারণত সবাই প্রায় ব্যবহার করে থাকে। তো অনেক কাস্টমার আছে যারা মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করে থাকে প্রোডাক্ট নেওয়ার পরে। যদি আপনার এই অপশনটি না থাকে, সেক্ষেত্রে কাস্টমার আপনার প্রোডাক্টটি নাও কিনতে পারে অথবা রিটার্ন করে দিতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। এবং আইনি কিছু বিষয় রয়েছে, যদি আপনার খাদ্য বিষয় হয় তাহলে অবশ্যই BSTI এর অ্যাপ্রুভাল লাগবে এবং এমন কিছু বিষয় রয়েছে যেগুলো
অনলাইনে ব্যবসা করার আগে বা ই কমার্স বিজনেস করার আগে আপনার এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকা উচিত। অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং ই বিপণন। অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ই বিপণন হচ্ছে ইন্টারনেটে পণ্য বা পরিষেবাগুলোর বিজ্ঞাপন ও প্রচার। অনলাইন মার্কেটিং একটি বিশেষায়িত কার্যক্রম যার আওতায় ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে সম্ভাব্য ক্রেতা ও তাদের চাহিদা সম্বন্ধে ধারণা প্রণয়ন করা হয়। সেই ধারণা মোতাবেক পণ্য বা সেবা নির্ধারণ করা হয়। নির্ধারিত পণ্য বা সেবা সম্বন্ধে ক্রেতাদের অবহিত করা হয়। ক্রেতাদের তার পণ্য এবং সেবা সম্বন্ধে ইতিবাচক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা হয়। উল্লেখিত সকল পদক্ষেপ ক্রেতার আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করা হয়। অনলাইন মার্কেটিং এর প্রকারভেদ। অনলাইন মার্কেটিং কয়েক ধরনের হয়ে থাকে। এর মধ্যে ওয়েব এবং অ্যাপ ডিজাইন, ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন, পেইড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজ এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং, ইমেইল এবং এসএমএস মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মোবাইল মার্কেটিং, রেফারেল বিপণন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ও ওয়েব অ্যানালাইটিক্স। তো অনলাইনে মার্কেটিং এর ক্ষেত্রে এই মাধ্যমগুলোর মধ্যে আপনার কিছু কিছু মাধ্যমগুলো খুবই প্রয়োজন, যেটা আপনার ই কমার্স ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। অনলাইন মার্কেটিং এর প্রকারভেদ। এখানে আপনি আপনার প্রোডাক্টটি কয়েকটি মাধ্যম কাস্টমারের কাছে উপস্থাপন করতে পারেন। একটি হলো ওয়েবসাইট এবং আরেকটি হলো অ্যাপস। আপনি ওয়েবসাইটের মধ্যে আপনার কি প্রোডাক্ট রয়েছে সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন দাম লিখে, এবং কাস্টমারের পছন্দ হলে সেই প্রোডাক্ট নিতে পারে। আরেকটি মাধ্যম হলো অ্যাপস। অ্যাপসের মধ্যে আপনি চাইলেই আপনার প্রোডাক্টগুলো সুন্দর মতো সাজিয়ে রাখতে পারেন। এবং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আপনার প্রোডাক্টটা কোনো একটি মানুষ বা যে কোনো একটি সাধারণ মানুষ একজন ইন্টারনেট ব্যবহার করতেছে, এবং আপনার প্রোডাক্টটি বিভিন্ন মানুষ সাধারণত যেসব ওয়েবসাইটগুলো বেশি ব্যবহার করে সেসব ওয়েবসাইটে যদি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন উপস্থাপনা করা যায়, তাহলে তাদের আপনার প্রোডাক্টের প্রতি আকর্ষণ বাড়বে অনেক সহজেই। তারা অনেক সহজে আপনার প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবে এবং যাদের প্রয়োজন তারা খুব সহজে আপনার প্রোডাক্টটি কিনতে পারবে। এবং পেইড অ্যাডস। একটি প্রোডাক্ট সাধারণত একটি কাস্টমারের কাছে অটোমেটিক সাজেস্ট কখন হয়? যখন প্রোডাক্টের চাহিদা অত্যাধিক কিন্তু প্রোডাক্টটি অনলাইনে খুব কম পাওয়া যায়। কিন্তু এখন উদ্যোক্তা অনেক বেশি হয়, কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে যেতে গেলে আপনার পেইড অ্যাডসের মাধ্যমে খুব সহজে যায়। পেইড অ্যাডসের মাধ্যমে আপনার প্রোডাক্টটি কার প্রয়োজন, কে কিনবে আপনার প্রোডাক্টটি, আপনি পেইড অ্যাডসের মাধ্যমে শুধু সেই সব ব্যক্তির কাছে আপনার বিজ্ঞাপনটি পৌঁছে দিতে পারেন, তারা যেন আপনার প্রোডাক্টটি দেখে তাদের প্রয়োজন মনে করে তারা কিনতে পারে। এটা পেইড অ্যাডস ছাড়া খুবই রেয়ার বা খুবই কষ্টকর বিষয়, কারণ আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়া। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজ বা এসইও। এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সবসময় টপে থাকবে এবং কোনো প্রোডাক্ট সার্চ করলে যেন আপনার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সবার প্রথমে শো হয় বা প্রথমে থাকে, বা একটি কাস্টমার খুব সহজে আপনার প্রোডাক্টটি সোর্সিং করতে পারে। এজন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। সর্বাধিক চাহিদা হলো ফেসবুক এবং ইউটিউব। দ্বিতীয়ত হলো ভিডিওর মাধ্যমে আপনার প্রোডাক্টটি অন্যের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া সম্ভব। ভিডিওর মাধ্যমে একটা কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে
তার কি কি সুবিধা অসুবিধা রয়েছে প্রোডাক্টের পণ্যটির, সেটা কাস্টমার খুব সহজে বুঝতে পারে। এবং ইমেল মার্কেটিং ও রেফারেল মার্কেটিং। রেফারেল মার্কেটিং একটি রেফারেল মার্কেটিং একটি সাধারণ মানুষের জন্য। অনেকে এই প্রোডাক্ট সম্পর্কে দেখা গেল একজন প্রোডাক্ট কিনলো, সে চাইলো যে এর মাধ্যমে আর একটু বেশি সে প্রফিটেবল হবে এবং যার মাধ্যমে আপনিও কয়েকটা কাস্টমার পাবেন। তো রেফারেল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে প্রোডাক্টের বিস্তর অনেক বৃদ্ধি পায়। তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাই অনলাইন মার্কেটিং এর প্রকারভেদ। অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসএমএস মার্কেটিং এবং অ্যানালাইসিস। একটি ই কমার্স সাইটের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন সার্চ বক্স, ফিচার প্রোডাক্টস, রিলেটেড প্রোডাক্ট, ডিলস, নিউজ লেটার সাবস্ক্রিপশন, প্রোডাক্ট জুম, ক্যাটাগরিজ, গুড নেভিগেশন, গুড পেমেন্ট গেটওয়ে, privacy policy, good return policy, customer login and registration, good graphics, delivery information, news and event, social media presence। ই কমার্স ওয়েবসাইট তৈরির নির্দেশনা। যদি আপনি আপনার ব্র্যান্ডের প্রসার চান, তাহলে প্রথম কাজ হিসেবে একটি ওয়েবসাইট তৈরি করুন যেখানে আপনার ব্যবসার সকল তথ্য পাওয়া যাবে। ই কমার্সে সফল একজন ব্যবসায়ী হতে গেলে প্রথমে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, কারণ ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স পরিচালিত হয়। ওয়েবসাইট তৈরি করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো ডোমেনের নাম পছন্দ করা, হোস্টিং ও ডোমেন ক্রয় করা, ওয়েবসাইট তৈরির জন্য প্ল্যাটফর্ম নির্ধারণ করা এবং ওয়েবসাইট তৈরি এর নিরাপত্তা, পেমেন্ট সিস্টেম এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে হবে। তো আপনি একজন সফল উদ্যোক্তা হওয়ার পরে আপনার অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনার প্রথম অবস্থায় এই জিনিসগুলো থাকা খুবই জরুরি। ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয় কৌশল। আপনার ব্যবসায় পরিচিতির জন্য ওয়েবসাইট তৈরি করুন। এমনভাবে ওয়েবসাইট তৈরি করুন যেন প্রফেশনাল লুক থাকে। ভিজিটরদের জন্য সহজভাবে ব্যবহার উপযোগী ওয়েবসাইট তৈরি করতে হবে। নিয়মিত সঠিক তথ্য দিয়ে ওয়েবসাইট সবসময় আপ টু ডেট রাখুন। কোম্পানির কাজের মান অনুযায়ী ডিজাইন সুন্দর করুন। এমনভাবে ওয়েবসাইটে কন্টেন্টগুলো তৈরি করুন যাতে ক্লায়েন্ট আপনার পণ্যে আকর্ষণ বোধ করে। প্রতিটি পেজে কল টু অ্যাকশন যুক্ত করুন যাতে ভিজিটর পণ্যটি কিনতে বা কেনার ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করে উৎসাহ বোধ করে, এবং অথবা প্রোডাক্টের বিষয়ে আরো অনেক তথ্য যেগুলো হয়তো বা আপনার ওয়েবসাইটে নেই বা প্রোডাকশন সম্পর্কে সে জানতে পারে, যার মাধ্যমে আপনি প্রোডাক্টের গুণগত মান বা বিস্তর আলোচনা করতে পারবেন। ওয়েবসাইটে ভিজিটর ট্র্যাকিং করার জন্য যে কোনো টুল যেমন গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করুন যাতে ভিজিটরদের গতিবিধি লক্ষ্য করা যায়। ওয়েবসাইট তৈরিতে এমন টেকনোলজি ব্যবহার করুন যাতে ভিজিটর এবং সার্চ ইঞ্জিন উভয়ের উপযোগী হয়। ই কমার্স অর্ডার ম্যানেজমেন্ট। অর্ডার ম্যানেজমেন্ট হলো পণ্য বা পরিষেবার অর্ডার সম্পর্কিত ব্যবসায়ী প্রক্রিয়াগুলোর পরিচালনা। একটি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবসার জন্য স্বয়ংক্রিয়ভাবে অর্ডার প্রক্রিয়াকরণ করে। একটি ইন্টিগ্রেটেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এই মডিউলটি অন্তর্ভুক্ত করতে পারে পণ্যের তথ্য, বর্ণনা, বৈশিষ্ট্য, অবস্থান, পরিমাণ, প্রতিশ্রুতি, এটিপি এবং সোর্সিং এর জন্য উপলব্ধ তালিকা। বিক্রেতারা ক্রয় ও গ্রহণ, বিপণন, গ্রাহক এবং সম্ভাবনা, অর্ডার এন্ট্রি এবং গ্রাহক পরিষেবা, আর্থিক প্রক্রিয়াজাতকরণ, অর্ডার প্রসেসিং। পণ্য ডেলিভারি ব্যবস্থা। ওয়েবসাইটে শিপিং বা ডেলিভারির ব্যাপারে অবশ্যই শর্ত বা নিয়মাবলী ব্যবহার করবেন। ভালো মানের শিপিং উৎপাদন যেমন কার্টুন, প্যাকেজিং ইত্যাদি ব্যবহার করুন। বিভিন্ন ধরনের ডেলিভারি খরচ রাখতে পারেন, যেমন ফ্রি ডেলিভারি, নির্দিষ্ট ডেলিভারি খরচ অথবা পরিবর্তনশীল ডেলিভারি খরচ। এখানে আপনি চাইলে বিভিন্ন মাধ্যম অ্যাড করে দিতে পারেন, যেমন ঢাকার মধ্যে একটি রেট অথবা
ঢাকার মধ্যে একটি রেট এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আলাদা একটি রেট। কারণ ম্যাক্সিমাম টাইমে কুরিয়ার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ খুবই কম হয় এবং ঢাকার বাইরে তার ডাবল হয়। পণ্য ডেলিভারির মাধ্যম: অফিস পিকআপ ও কুরিয়ার, লোকাল কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি, নিজস্ব লোক দ্বারা ডেলিভারি। আপনি এই তিন মাধ্যমে চাইলে কাস্টমারের কাছে প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবেন। ই কমার্স পেমেন্ট ব্যবস্থা: অর্ডার করতে গেলে দুই ধরনের পেমেন্ট প্রক্রিয়া আছে, এক অনলাইন, দুই ক্যাশ অন ডেলিভারি। অনলাইন পেমেন্টের মধ্যে কিভাবে পেমেন্ট করা সম্ভব: ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, পেপ্যাল, ডিসকভার, বিকাশ, রকেট, শিওর ক্যাশ প্রভৃতি। মোবাইল ব্যাংকিং। দুই ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে অর্থ প্রদান, যেটার চাহিদা বাংলাদেশে অনেক বেশি, কারণ সাধারণ মানুষ অনেকে অনলাইন বা ই কমার্সের মাধ্যমে প্রতারিত হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী থাকে যারা ফার্স্টে টাকা নিয়ে পরে কাস্টমার সাথে কোনো সংযোগ রাখে না, যার ফলে এখন অত্যাধিক পরিমাণ ক্যাশ অন ডেলিভারি এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। আজকের প্রেজেন্টেশনটা এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।